সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল রিঙ্কি বসে পড়লো গরম গরম চা নিয়ে। কাজকর্ম টুকটাক সেরে, বেশি কাজকর্ম করতে পারিনি, টুকটাক কাজকর্ম সেরে চা বানিয়েছি। চা বানিয়ে তোমাদের দাদাভাইকে ওই যে দিয়েছি একটু খেতে, ছেলে একটু খেলো, আর এই যে আমি এখন খাচ্ছি। ছেলে কোনো রকম একটু চা খেয়ে যে পড়তে যাচ্ছে এখনও। যাও সাবধানে। এই যে বিস্কুট আর মুড়ি রেখেছিলাম, ভাবছি যে ছেলেও খাবে, খেয়ে পড়তে যাবে, কিন্তু ছেলে খেলো না, শুধু একটুখানি চা খেয়ে বেরিয়ে পড়লো। তুমি বিস্কুট নিলে, মুড়ি খাবা না? না মুড়ি। এই চা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম টুকটাক সেরে যখন দুজন একসঙ্গে চা খেতে বসি না, কতটা ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন একটু সকালবেলা তোমাদের দাদাভাই একটু মোটামুটি ঠিক থাকে, তখন দুটো একটা কথা ওর সঙ্গে বলি, আর সারাদিন তো একটা কথা ওর সঙ্গে বলতে পারি না তেমন একটা। তো আজকে অনেক কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ আমার জীবনের কিছু কথা সেটা তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি। তোমরা মানে অনেকেই শুনতে চেয়েছিলে আমার কাছে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার ভালোবাসার গল্প। তোমরা অনেকেই আমার কাছ থেকে শুনতে চেয়েছিলে, কিন্তু সেটা আমি এখনও কোনো দিন বলিনি। আজ তোমাদের কাছে এটাই বলবো। তোমাদের দাদাভাই সম্পর্কে আমার বিয়াই হয়, মানে আমার দাদার একটা শালা। তো আমাদের বাড়িতে আসতো, তো এসে ও তো খুব ভালো গান করে, তো আমাদের বাড়িতে এসে একটা সুন্দর গান গেয়েছিল। তোমাদের সঙ্গে সেই গানটাও শেয়ার করেছি আমি। তো সেই গানটা শোনার পর তোমাদের দাদাভাইকে আমি সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছিলাম। তো ও আমাকে ভালোবেসেছিল, তারপর যে মাঝখানে কী হলো, ও আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছিলো। আর আমি ওকে সত্যি সত্যি খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ভালোবাসতো না, ও আমাকে ফাঁকি দিয়েছিল। তো আমি 3 বছর ওর জন্য অপেক্ষা করেছিলাম, 3 বছর টানা। তো 3 বছর আমি ঠাকুরকে খুব ডাকতাম, ঠাকুরের কাছে খুব কেঁদেছিলাম ওর জন্য। কিন্তু ওর এত তখন একটা বাজার অন্যরকম ছিল। তোমার দাদাভাই তো এমনি দেখতে সুন্দর, তো সেজন্য হয়তো আমাকে ফাঁকি দিয়েছে। যাই হোক, কোনো একটা কারণ হয়তো নিশ্চয়ই ছিল, সেটা আমার জানা নেই, এখনও পর্যন্ত আমি জানি না কেন আমার সঙ্গে ওরকম করলো। কিন্তু আমি ওকে মন প্রাণ থেকে সত্যি খুব ভালোবাসতাম। তো যাই হোক, গেছে যাক। কিন্তু সত্যি কথা বলতে কি, ওর জন্য আমি ওয়েট করেছিলাম ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, যেন ওকে আমি পাই। সত্যি কথা বলছি, আমি এরকম করেই ঠাকুরের কাছে কেঁদেছিলাম এক সময়। তো অবশেষে তোমাদের দাদাভাই এক সময় সত্যি সত্যি আমার কাছে এলো। আমি যখন 12 ক্লাস পরীক্ষা দিই উচ্চ মাধ্যমিকে, তখনও আমাকে একদিনকে ফোন করেছিল। তো তারপর থেকে আস্তে আস্তে রিলেশনটা আবার ঠিক হলো, কিন্তু আমাদের বাড়ির থেকে কেউ রাজি ছিল না ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তো আমার মা আমাকে খুব মেরেছিল একদিন। তারপর অনেক কাহিনী, অনেক জীবনে অনেক দুঃখ আছে। আমাদের বাড়ির থেকে কোনো মানুষ রাজি ছিল না ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, শুধু একমাত্র আমার ইচ্ছাতেই ওকে আমি পেয়েছি। বলে না, বড়দের আশীর্বাদ না থাকলে কখনোই মানে জীবনে সুখ আসে না, বিশেষ করে বাবা মার আশীর্বাদ না থাকলে। আর বিশেষ করে আমি হলাম বাড়ির বড় মেয়ে, কারণ বাবা মা আমাকে খুব ভালোবাসে। তারপর আমার যাই হোক কান্নাকাটি করার জন্য বাবা মা অবশেষে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়েটা দিয়েছে, অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হয়েছিল। আর বিয়ের পর তোমাদের দাদাভাইয়ের ব্যবহার আমার মা বাবার খুব ভালো লেগেছিল। তখন ওকে সবাই খুব ভালোবাসতো, কারণ ওর সমস্ত দিক খুবই ভালো ছিল, ভালো মানুষ ছিল একটা। বিয়ের পর সেটা সবাই জানতে পেরেছে, বিয়ের আগে সেটা জানতে পারেনি। বিয়ের আগে সবাই ওরকমভাবে, যাই হোক। তো বাবা মা তো খুব কষ্ট পেয়েছিল আমার বিয়ের আগে, তাদের চোখ থেকে অজান্তে আমার জন্য জলও ঝরেছে, আমি তাদের কাঁদিয়েছি। তো দেখো, আমার চোখ থেকে এখন জল বেরাচ্ছে, কারণ আমার স্বামীর একটা কঠিন রোগ হয়ে গেছে। কারণ যেখানে বাবা মার আশীর্বাদ না থাকে সেখানে সংসার কখনো সুখের হয় না। তো আমার জীবনে সেটাই হয়েছে। বাবা মা ঠিকই এখন কষ্ট পাচ্ছে যে কেন এরকম বললাম, কেন কষ্ট পেলাম, তাদেরও কোনো দোষ না, আমি তাদের কখনোই দোষ দিই না। তাদের আমি কাঁদিয়েছি বলে হয়তো আমাকে আজকে এরকমভাবে কাঁদতে হচ্ছে। আমার সেই ভালোবাসার মানুষটি আজ চোখের সামনে নির্মমভাবে শুয়ে থাকে। এটা কিভাবে দেখবো বলো তোমরা? এত কষ্ট দেখা যায়, তবুও দেখতে হচ্ছে। কিন্তু দেখো, ভালোবাসার মানুষটিকে কিন্তু ফাঁকি দিয়ে যায়নি, আমি ঠিক ওর পাশে আছি, সারা জীবন পাশে থাকবো। এই যে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে দেখি তোমার দাদাভাই এই যে শুয়ে আছে রোদ্রে পাটি নাচিয়ে, আর ছেলে এখনও বাড়ি আসেনি।
তো কাজ থেকে আমি টিফিন বানিয়ে নিয়ে আসছিলাম, রুটি আর পেঁয়াজ কুলি আলু ভাজা। তো রুটিটা ছেলের জন্য রেখে দিয়েছি, ওটা খেয়ে নেবে টিউশনি পড়ে এসে। আর আমি এই যে মুড়ি আর পেঁয়াজ কলি ভাজা নিয়েছি। তো এই মুড়ি আর পেঁয়াজ কলি ভাজা আমি খাবো সকালবেলায়। আর তোমাদের দাদাভাই কী খেয়েছে জানি না, বলেছিলাম যে একটু মুড়ি খেয়ে নিতে, এখন কি করছে জানি না, ও তো চুপ করে শুয়ে আছে ওই যে। তো আমি এখন এগুলো একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব। এই শীতের সময় পেঁয়াজ কলি ভাজা কিন্তু সত্যি খুব ভালো লাগে, পেঁয়াজ আর আলু দিয়ে একসঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে। তো আমি আজকে এই কাকিমাদের বাড়িতে, রান্নার বাড়িতে আর কি, তো পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম। তো এটা দিয়ে আজকে মুড়ি খাবো। এটা মানে মুড়ি দিয়ে মানে খুব ভালো লাগে, ভাতের তো কোনো কথাই নেই, ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে, তার সঙ্গে মুড়ি হলে আরও বেশি ভালো লাগে। তো এই যে রুটি বানিয়ে নিয়ে আসছিলাম, ছেলে খাবে রুটি, আর আমি এখন এই যে মুড়ি খাবো পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে। এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার। তো এখন আমি এটাই খাই, খেয়ে কাজকর্ম করে, ঘরের অনেক কাজ আছে, সকালবেলা টুকটাক কাজকর্ম করতে পারিনি, এই ঠান্ডার সময় সকালে আর কাজ করতে ইচ্ছা করে না। তো এখন তো জলও এসে গেছে, এই মুড়ি খেয়ে তারপর কাজ করব ঘরের। এই মুড়ি খেয়ে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি আবারও। তো সকালে তো কোনো কাজকর্ম কিছুই করিনি, টুকটাক একটু করেছিলাম। তো ভাত বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে, আর এর ফাঁকে দেখো জামা কাপড় বের করেছি আজকে কতগুলো কাচবো। কারণ এই শীতকালে এত পরিমাণে জামা কাপড় নোংরা হয়, তারপর এত জামা কাপড় বেরায়, খুব অসুবিধা হয়ে যায় কাছাকাছি করতে। এমনিতে তো আঁঠুতে যন্ত্রণা করে, তারপর কি করব, বাট না কেচেও পড়ার উপায় নেই, কাছাকাছি তো করতেই হবে। তা ছেলের বাবার তা আমার। তো এই যে গামলায় দেখো কত বড় একটা গামলায় ভিজিয়েছি, এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় আছে, শীতের পোশাক আছে দুই একটা। তো তিনজনের জামা কাপড় কম হয় বলো, সেগুলো তো কাচতে হবে। রেগুলার দু একটা করে কাচি, তবুও যেন বেশি হয়, করার নেই। আর এখন এই যে ভাত বসিয়েছি, কি রান্না বান্না করবো কিছু জানি না, রান্নাঘরে কাজ ছড়ানো আছে, জামা কাপড়গুলো কাচ্ছি। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে লাগুক, তারপর দেখো রান্নাঘরে বাসনও আছে, এগুলো সব মাজতে হবে। টুকটুক করে সারাদিন কাজ মোটামুটি চলতেই থাকে। এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আমার, তো এই সাইড দিয়ে এই সাইডে সব মেলে দিয়েছি। আর একটা জিনিস জামা কাপড় কাচতে কাচতে চিন্তা করছি, তো এই যে আমাদের গাছ, তো এই গাছ থেকে দেখো কত পাতা এই যে নিচেই পড়েছে। তো একটা কথা মনে পড়ছে, মানে শ্রীকৃষ্ণের একটা কথা, তোমার মহাভারতের, দ্রৌপদীকে বলেছিল শ্রীকৃষ্ণ যে মানে গাছের পাতাও ঝরে গিয়ে নতুন করে পাতার জন্ম হয়। তো দ্রৌপদীকে এই কথাটা শ্রীকৃষ্ণ বলেছিল কি একটা উদাহরণ দেখে গাছের পাতাটা হাতে করে নিয়ে। তো আমি তাই চিন্তা করছি মনে মনে, মানুষের জীবনটাও ঠিক এরকম, এক সময় খারাপ আসবে, এক সময় ভালো আসবে। একা একা কাজ করতে করতে না অনেক কিছু মনে পড়ে, আমার জীবনেও কত রকম কত কিছু হচ্ছে। তাই মানে জামা কাপড় কাচ্ছি আর একা একা তাই চিন্তা করছি যে দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ কত রকম কথা বলেছিল, জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেখিয়ে দিয়েছে গাছের পাতাকে নিয়ে। তাই আজকে মনে পড়ছে মহাভারতের এই কথাটা, খুব মনে পড়ছে আর কি। মানুষের জীবনটাও ঠিক এরকম করে পরিবর্তন হয়। আমাদের আশেপাশে এখন কেউ নেই, সবাই সরে গেছে জীবন থেকে। আমি মনে করি যে আমাদেরও একদিন সময় ভালো আসবে, মানুষের জীবনও একভাবে থেমে থাকে না, ঠিক পরিবর্তনশীল। প্রকৃতিও যেমন পরিবর্তন, মানুষের জীবনটাও ঠিক পরিবর্তন। আজ খারাপ, কাল হয়তো ভালো হবে। যে সময় ভালো হবে সেই সময় ভালো হওয়ার দরকার নেই, দরকার ছিল না। উঠিতেই থেমে গেল জীবনের সব সুখ দুঃখ, সব কিছুই থেমে গেছে। আর শেষ বয়সে যে আর কি হবে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার জীবন তো শেষ, আমার স্বামীর জীবনও শেষ, এখন একটা ছেলে আছে, ওর মুখের দিকে তাকিয়ে আমাদের বাঁচতে হচ্ছে, ওর জন্য কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে, এই আর কি, যাতে ওর কোনো অসুবিধা না হয়, জীবনে ভালোভাবে থাকতে পারে। ছোটোবেলার থেকে মানুষটা কষ্ট পেয়ে পেয়ে এই পর্যন্ত আসছে,
যাতে ওর কোনো অসুবিধা না হয়। ওর মুখের দিকে তাকিয়ে আমাদের সমস্ত কিছু নীরবে সহ্য করতে হবে, এটাই এখন মনে করে চলতে হবে। কিছু করার নেই, মাঝে মাঝে খুব দুঃখ হয়, কষ্ট হয়, তবুও সমস্ত কিছু চাপা রেখে আবার কাজকর্ম সব কিছুই করি। কি করব? আমি এই যে জামা কাপড় কেচে, তারপর ঘরের টুকটাক একটু কাজ ছিল সেগুলো সেরে, স্নান করে পুজো দিয়ে এই যে এখন রান্নাঘরে এসেছি। তখন তো ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো বাড়ির থেকে একটু মাছ রাখা হয়েছে, ওই যে সিলভার কাপ মাছ, তো এটাই রান্না করবো এখন। কথা বলবো কি, এমন কাশি হচ্ছে না, কথা বলতেই পারছি না। লাগে না আর কাশি খুশি, ঠান্ডাটা গেলে একটু বাঁচতাম। এই যে সিলভার কাপ মাছ নিয়েছে, তো এটা এখন রান্না করব, শুধু আলু দিয়ে রান্না করব, মাছের ঝোল করবো, আর কিছু রান্না করব না। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালে একটু বিশ্রাম করে সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন আবার তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা তো রান্না করেছিলাম, তো আবার মানে রান্না করতে হবে, কারণ মা বাবা আসছে আমাদের বাড়িতে আজকে। আমার বাবা চলে যাবে আবারও, মানে দুবাইতে, তো সেজন্যই বাবা মা দুজনই আসছে আজকে। কদিন ছিল বাবা, ভাইয়ের বিয়ের সময় এসেছিল, মানে 15 দিনের মতন ছুটি নিয়ে আসছিল, তো সেজন্যই মানে টাইম শেষ, তো এই কারণে বাবা আসছে, এখান থেকেই মানে চলে যাবে, আজকে রাত্রিবেলায় আসছে। তো এখন যাব রান্নাঘরে, আবারও রুটি করতে হবে, বাবার যেহেতু সুগার আছে, তো সেজন্য রুটি বানাতে হবে রাত্রিবেলায়। আর কি করি দেখি, দুপুরবেলা তো মাছের ঝোল রান্না করেছিলাম, সেগুলো আপাতত আছে, এখন দেখা যাক কি আর রান্না করি। তো এই হলো ব্যাপার। তো বেশি দেরি আর করবো না, এখন রান্নাঘরে ঢুকতে হবে, বাবা মা চলে আসবে তাড়াতাড়ি, অনেকক্ষণ বেরিয়েছে অবশ্য। তো তোমাদের সঙ্গে আর কি কথা বলবো, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।